আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের 57 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। অপ্রত্যাশিত জায়গায় খুব চেনা কণ্ঠস্বর শুনে ছায়া হার্টবিট থমকে গেল। সে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। সুদর্শন যুবকটির কপাল কুঁচকে পিচ্চি মেয়েটাকে এক পলক দেখে বাহু ছেড়ে দিল। হাতে থাকা ফোনটা প্যান্টের পকেটে রেখে শান্ত গলায় বলল, হাঁটার সময় শুধু নিচের দিকে নয়, একটু একটু সামনে তাকাতে হয়, নয়তো খুব শীঘ্রই আপনি হাসপাতালে পৌঁছে যাবেন। এই কথা বলে আর দাঁড়ালো না। মাথার চুলগুলো ঠিক করতে করতে উপরে চলে গেল আর পিছনে ফেলে গেল এক স্তম্ভিত রমণীকে, যে কিনা অবিশ্বাস্য চোখে যুবকের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে অস্পষ্ট সুরে বলে উঠল, গায়ক সাহেব। পরন্ত বিকেলবেলায় হরেক রকমের ফুলের চারা ভর্তি খোলা ছাদে এসে দাঁড়ালো যুবক। ফর্সা শৈলে কালো স্যুট বুট, মাথা সিল্কি চুলগুলো হালকা বাতাসে উঠছে। যুবকটি এক হাতে প্যান্টের পকেটে গুজে অন্য হাতে কানে ফোন রেখে কথা বলছে আর হাঁটাহাঁটি করছে। কথা বলার তালে তালে নিচে রক্তিম ঠোঁট কামড়ে ধরছে আর দাঁত দিয়ে। যুবক একটু সময় নিয়ে কথা বলা শেষ করলো। বাম হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে করতে দরজার দিকে যেতে কপাল কুঁচকে গেল। সিঁড়িতে যার সাথে ভুলবশত ধাক্কা লেগেছিল ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। সে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় মেয়েটা তড়িঘড়ি করে বলল, মিস্টার তন্ময় আহমেদ রাজ, আমি আপনাকে চিনি, বলতে পারেন আপনার বিশাল বড় ফ্যান। তন্ময় থেমে গেল। পিছন ফিরে মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি? আমি ছায়া রহমান। আপনি আলো রহমান রিক্তার বোন? যুবকের মুখে বড় বোনের নাম শুনে ছায়া চমকালো। সে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার আপু। আর এটা আমার আপুর শ্বশুরবাড়ি। কিন্তু আপনি আমার আপুকে চিনলেন কিভাবে? আপনার দুলাভাইয়ের মাধ্যমে। ছায়া ভাবলো হয়তো দুলাভাইয়ের সাথে লোকটার পরিচিত, তাই তো আজ এখানে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা পেল। সে এত কিছু না ভেবে হাসি মুখে বলল, আপনাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছে ছিল আমার। এত বছর শুধু টিভি ফোনের পর্দায় দেখেছি, কিন্তু আজ আপনি আমার সামনে, এতে আমার অনেক হ্যাপি। একটা অটোগ্রাফ দিবেন? তন্ময় অচেনা মেয়েটার হাসি মাখা মুখের দিকে এক পলক তাকিয়ে প্যান্টের পকেট থেকে কলম বের করলো। এটা দেখে তো ছায়া মুহা খুশি, কিন্তু এখন সে অটোগ্রাফ কোথায় নিবে? তার কাছে তো কোনো ডায়েরি বা নোটপ্যাড নেই। হঠাৎ কিছু একটা মনে হতেই দ্রুত ব্যাগ থেকে নিজের কারুকার্য করা সাদা একখানা রুমাল বের করে দিয়ে বলল, এখানে দিন। তন্ময় ভদ্র ছেলের মতো রুমালে অটোগ্রাফ ও একটা ফানি ইমোজি আঁকিয়ে দিল। এত সময় ধরে ছায়া শুধু অপলক নয়নে তাকিয়েছিল ওই সুন্দর মুখশ্রীর পানে। মেয়েটার কল্পনাও করতে পারেনি আজ আপুর শ্বশুরবাড়িতে এসে প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে যাবে, যাকে সে মনে মনে এতগুলো বছর ধরে চেয়ে এসেছে, অথচ মানুষটাই জানে না। হে প্রিটি গার্ল, কই হারালেন? ছায়াকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে এবং অন্যমনস্ক হতে দেখে চোখের সামনে তুড়ি বাজিয়ে কথাগুলো বলল তন্ময়। ছায়া হোঁচকুচিয়ে উঠে চট করে নজর নামিয়ে নিয়ে ইতিউতি তাকিয়ে বলল, কই, কোথাও না। তন্ময় কথা না বেরিয়ে মেয়েটার রুমাল বাড়িয়ে ধরল। ছায়া মুচকি হেসে রুমালটা নিল। তখন ওই মিনময়ের ফোনটা আবারও বেজে উঠল। সে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি। এই কথা বলে মৃন্ময় ছাদ থেকে চলে গেল আর ছায়া খুশিতে লাফিয়ে উঠে রুমালে মৃন্ময়ের নাম লেখার উপর পরপর 4টে চুমু খেল। বুকের মাঝে রুমালটা ধরে গোল গোল ঘুরতে ঘুরতে চিল্লিয়ে উঠল, আমি আজকে অনেক খুশি, ভীষণ খুশি। ছায়া দৌড়ে ছাদ থেকে নেমে সোজা বড় বোনের রুমের দিকে চলে যায়। তারপর দরজায় নক করে আপুকে ডাকে। কাছে আসার তীব্র প্রবণতার মাঝে এক অপরের কাছ থেকে ছিটকে সরে গেল দুটি প্রাণ। ছোট বোনের বিচলিত কণ্ঠস্বর শুনে আলো ধর পড়িয়ে বিছানা থেকে নামে। কোনো মতো পরনে এলোমেলো শাড়ি ঠিক করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে আর চোখে স্বামীর দিকে তাকায়। আধার গায়ে শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে ওয়াশরুমে চলে গেল। আলো সময় নষ্ট না করে দরজা খুলে দিল এবং সঙ্গে সঙ্গে আপুকে জড়িয়ে ধরে ছায়া, ও আপু রে, আজ আমি খুব খুশি, খুব। অবশেষে ওনার দেখা পেয়েছি। ছোট বোনকে এত খুশি হতে দেখে আলো ঠোঁটের কোণে হাসি ফুটল। সে বোনের মাথা হাত বুলিয়ে দিতে দিতে জানতে চাইল, এত খুশি হওয়ার কারণ? আর কার দেখা পেয়েছিস? হাতে থাকা রুমাল ধরে ছায়া আহ্লাদী কণ্ঠে বলল, দেখো দেখো আপু, আমি আজ কি পেয়েছি। আলো কপাল কুঁচকে রুমালের দিকে তাকায়। সেই জনপ্রিয় গায়কের অটোগ্রাফ দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে শুধালো, ওই লোকটার অটোগ্রাফ পেলি কোথায়? সিঁড়িতে মানে? ছায়া আপুকে সব ঘটনা এক এক করে খুলে বলল। কথা বলার ফাঁকে দুলাভাইকে খেয়াল করে ছায়া বকাবকি শুনে চুপ হয়ে গেল। আলো ভুক কুচকে ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে স্বামীকে দেখে জিজ্ঞেস করলো, দ্য গ্রেট সিঙ্গার মিস্টার মৃন্ময় আহমেদ এখানে কেন? না মানে আপনি চেনেন? ও আমার বেস্ট ফ্রেন্ড, আর আজ তিথির বিয়ের উপলক্ষে এসেছে। লোকটার কথা শুনে আলো শুরু চোখে তাকায়। কই, এতদিন তো তাকে কিছু বলেনি? তাহলে অন্তত ছায়ার সাথে দেখা করাতে পারত। বউকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আধার কপাল কুচকায়। এই মেয়েটার আবার কি হলো কে জানে। আপনার বন্ধুকে ডাকুন, ওনার সাথে আমার পুরনো হিসাব নিকাশ বাকি আছে। পুরনো হিসাব নিকাশের কথা শুনে আধার কপাল আরও কুচকে গেল। তার মানে এই মেয়েটা মৃন্ময়কে চেনে? তবে এটা স্বাভাবিক কিছু নয়, অস্বাভাবিক কিছু নয়, কারণ প্রায় সব মেয়েরাই মৃন্ময়কে চেনে। তাই সে কথা না বাড়িয়ে টেবিলের ওপর থেকে ফোন নিয়ে SMS করলো। তার ঠিক কিছুক্ষণ পরে মৃন্ময় এসে হাজির।
আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? এত বড় একটা দামড়া যুবকের মুখে ভাবি ডাক শুনে আলো ভেবাচেকা খেল। পর মুহূর্তে নিজেকে সামলিয়ে সালামের জবাব দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি আমাকে কিভাবে চিনলেন? আমার জানা মতো তো আপনার সাথে কখনো দেখা হয়নি আমার, তাহলে আমার সাথে আপনার দেখা না হলেও আপনার সাথে আমার দেখা হয়েছে। আলো চোখ দুটো বড় বড় করে বলল, মানে? আপনি যখন কোমায় ছিলেন তখন দেখা করেছিলাম। আলো ছায়া দুইজনে বেশ অবাক হয়, কারণ তারা জানেই না এটা, এবং ভাবনার বাইরে ছিল। আলো কিছুক্ষণ চুপ থেকে কোমর দুই হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, আপনার উপর আমি ভীষণ রেগে আছি মিস্টার। মৃন্ময়ের ভুকুসকে যায়, সে আবার কি করলো? 1.5 বছর আগে যখন আপনি দেশে ফিরেছিলেন তখন আমরা আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম। মূলত আমার বোনের জন্য যেতে চেয়েছিলাম। এতটা পর জার্নি করে পরিবারকে মিথ্যা বলে রাতের এয়ারপোর্টে যাই, কিন্তু আপনি সবার থেকে ফুল, চিঠি ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়েছেন, অথচ আমার বোনটাকে থেকে কিছুই নেননি। এমনকি সামান্য একটা অটোগ্রাফও দেননি। অন্য মেয়েদের ঠিকই দিয়েছেন। আপনি জানেন ওই দিন আমার বোনটা কত কেঁদেছিল? শুধুমাত্র এই আপনি যার জন্য আমার বোন পুরো রাস্তা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল। আমি আপনাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কিছু কারণবশত আপনার কাছে সঠিক সময় পৌঁছাতে পারিনি। ফলস্বরূপ আপনি লেজ গুটিয়ে পালিয়ে যান। কুখ্যাত গায়ক হয়েছেন ঠিকই, কিন্তু নিজের ফ্যানদের থেকে সারাক্ষণ পালাই করেন। সামান্য একটা অটোগ্রাফ দিতেও কিপটামি করেন। সময়ের মূল্য সবারই রয়েছে, অথচ আপনার অহংকারের জন্য মাটিতে পা পড়ে না। ফ্যানদের সামলাতে না পারলে গায়ক হয়েছেন কেন? সারাক্ষণ বাড়িতে বসে থাকতেন, শুধু ভক্তদের ইমোশন নিয়ে খেলেন। গাইস, আমি কিন্তু কারো ইমোশন নিয়ে আবার খেলি না। সরি গাইস, অনেক অনেক সরি। আমি কিছু গল্প রানিং করে কিন্তু ফুল দিতে পারিনি, তার জন্য সবার কাছে আবার সরি বলছি। তো চলুন গল্পে যাওয়া যাক। এক নাগারে কথাগুলো বলে থামলো আলো। সে সত্যি বিরক্ত এই গায়কের ওপর। মাঝে মধ্যে ফ্যানদের সাথে দেখা করে অটোগ্রাফ দিলে কি হয়? তাহলে তো কেউ মনে কেন আক্ষেপ করতো না। অন্যদিকে মৃন্ময় বাকরুদ্ধ হয়ে গেছে। এই প্রথম কেউ তার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা শুনিয়ে দিল, অথচ সে মুখ ফুটে কিছুই বলতে পারছে না। এইদিকে আধার স্তব্ধ হয়ে গেছে। সে ভাবতেও পারেনি তার বউ এইভাবে ছেলেটাকে সবার সামনে ধুয়ে দিবে। এই মেয়েটা এত ঝগড়া করতে পারে কিভাবে? হোয়াই? আধার তড়িঘড়ি করে এগিয়ে এসে বইয়ের বাহু ধরে নিজের কাছে নিয়ে এসে গম্ভীর কণ্ঠেই বলল, সব জায়গায় তোমার এই রেলগাড়ির মতো মুখটা না খুললে হয় না? কেন খুলবো না? আমাকে না বুঝিয়ে নিজের বন্ধুকে বুঝান। একটু চোখ কান খুলে দুনিয়া খেল দেখতে বলুন। ওনার জন্য কত ভক্তরা হা হুতাশ করে সামান্য একটু দেখা করার জন্য। সেলিব্রিটিদের এত অহংকার করতে নেই। দিন শেষে এই সাধারণ ভক্তদের কারণে এত ফেমাস হয়েছে, বিশেষ করে মেয়েদের জন্য। আধার আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সেই মেয়েটাকে থামাতে পারবে না, তাই হাল ছেড়ে দিয়ে বন্ধুর দিকে তাকিয়ে বলল, ওর কথা কিছু মনে করিস না, তোকে বলেছিলাম না ও কেমন? মৃন্ময় কিছু বলতে যাবে তখনই আলো স্বামীর দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, বন্ধুর কাছে আমার নামে দুর্নাম করা ইতিমধ্যে হয়ে গেছে আপনার? আধার নিজের কপাল চেপে ধরল। সে এখন পাগড়ের পাল্লায় পড়েল। বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। একই সাথে তৃতীয় তিহানের বিয়েটা সম্পূর্ণ হয়। ড্রয়িং রুমে মির্জা পরিবার, রহমান পরিবার রয়েছে। সুবহান খান সবার সাথে গল্প করছেন। আর একটু পর তিথি বিদায়। আলো এক কোণে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠিক সামনে আধার সের দাঁড়িয়ে তন্ময়ের বোন মৃন্ময়ের সাথে হেসে কথা বলছে। এই মেয়েটাকে ওই দিন রাস্তার পাশে লোকটার সাথে দেখেছিল, তখনই অন্য কিছু ভেবে নিয়েছিল, কিন্তু আজ জানতে পারলো এরা আগে থেকেই পরিচিত। এমনকি মীরার বয়ফ্রেন্ডও আছে। তবু তার হিংসা হচ্ছে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তার বোনের সাথে চিপকে লেগে আছে। আর তার বোনটাও মেয়েটার সাথে রাজ্যের আলাপ করতে ব্যস্ত, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আলোর ভীষণ রাগ হচ্ছে। হয়তো এর আগে কখনো মানুষটাকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখেনি, তাই এখন অন্যরকম অনুভূতি হচ্ছে। তার বিশ্বাস আছে লোকটা কখনো তাকে ঠকাবে না। তবু কেন জানি খারাপ লাগছে তার। আধার মীরার সাথে মৃন্ময়ের বিষয় নিয়ে কথা বলেছিল। সে যেমন তিথিকে ভালোবাসে, তেমনি এই মেয়েটাকে বোনের মতোই ভালোবাসে, স্নেহ করে। আর এই মেয়েটা তাকে মৃন্ময়ের থেকে বেশি ভালোবাসে। একটু দেখা হলে জমিয়ে রাখা কথাগুলো বলে। আর সে চেষ্টা করছে মীরাকে একটু সময় দেওয়ার জন্য, কারণ মেয়েটা আর কিছুদিন পরে দেশের বাইরে চলে যাবে মাস্টার্স কমপ্লিট করতে। এসব বিষয় নিয়ে কথা বলার এক ফাঁকে খেয়াল করলো ও দূরে তার বউটা মুখ কালো করে তাদের দিকে তাকিয়ে আছে। মানুষটাকে নিজের দিকে তাকাতে দেখে আলো চোখ মুখ কুচকে পাশ ফিরতে দেখতে পেল তার বোন ছায়া মৃন্ময়ের সাথে গল্প করতে ব্যস্ত। তাদের সাথে মায়াও আছে। বিকেলে ওইসব কথা বলার পরই মৃন্ময় তাকে বলেছিল এখন থেকে সে চেষ্টা করবে ভক্তদের ইচ্ছেটাকে পূরণ করতে। আলো মনে মনে খুশি হয়, তবে সমস্যাটা অন্য জায়গায়। কারণ সে জানে ছায়া মনে মনে কতটা চায় এই লোকটাকে। মুখে না বললেও সে বুঝতে পারে, কিন্তু লোকটাকে পাওয়া কখনোই সম্ভব নয়। বয়সের ব্যবধান তো আছেই। তারপরও কোথায় মৃন্ময় আর কোথায় সাধারণ বোন? এ তো বামুন হয়ে চাঁদ দেখার চেষ্টা। আলো দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে অনেকটা বুঝিয়েছে মেয়েটাকে, কিন্তু সে মেয়েটাকে কিছুতেই বুঝতে চায় না।
তার মতে মৃন্ময় তাকে না চাইলেও সে গোপনে ভালোবেসে যাবে। ভালোবাসার মানুষটিকে যে পেতেই হবে এটা কোথাও লেখা নেই, বরং দূর থেকে একতরফা ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। সময়ের সাথে সাথে তিথির বিদায়ের পালা সমাপ্তি ঘটল। তাহমিনা খান মেয়ের উপর কিছুটা রেগে থাকলেও বিদায়ের সময় সব কিছু ভুলে গিয়ে মেয়েকে বুকে টেনে নিয়েছেন। একমাত্র মেয়েকে আদর করে ভরিয়ে দেন। আধার রাতও বোনকে আদর করে বুঝিয়ে সুজিয়ে গাড়িতে তুলে দেয়। সুবহান খান হাসি মুখে নাতনিকে বিদায় দেন। সব কিছু ভালোভাবে পার হয়ে যায়। মতিউর রহমান পরিবারকে নিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু আধার এত রাতে যেতে দিতে নারাজ। সুবহান খান বাধা দেয়। তাদের সাথে তাল মিলিয়ে আলো নিজের পরিবারকে যেতে দেয় না। অগত্য সবাইকে খান বাড়িতে থাকতে হলো। আর তাহমিনা খানও কোনো রকম খারাপ আচরণ করেনি। হয়তো মেয়ের বিয়ের জন্য উনি যথাসম্ভব অতিথিপরায়ণ আপ্যায়ন করার চেষ্টা করছে, কোনো রকম ত্রুটি রাখেননি। এসব দেখে সুবহান খান মনে মনে স্বস্তি নিঃশ্বাস ছাড়লেন। আজ যদি তাহমিনা খান ভুলও কোনো ঝামেলা করার চেষ্টা করত, তাহলে তার বড় নাতি কী করতো কে জানে। ছেলেটা এমনি রেগে আছে ছোটো বৌমার উপর, তার উপর আজ কিছু করলে খান বাড়িতে ঝড় তুফান বয়ে যেত। কারণ আধার ওনাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে, তার শ্বশুরবাড়ির লোকজনদের যদি একটু অপমান করার চেষ্টা করে তাহলে কিন্তু সেও ছেড়ে দিবে না। এই জন্য তিথি তাহমিনা খানকে বুঝিয়ে ঝামেলা না করতে। আর মেয়েটা ওনার কথা রেখেছে। দিন শেষে নিজের হাঁটুর বয়সী ছাত্রীকে ভালোবাসলি? বন্ধুর কথা শুনে আধার শান্ত গলায় বলল, ভার্সিটিতে ছাত্রী আর বাড়িতে বউ হই আমার। তোর বউ নয় তো যেন অগ্নিগিরির জ্বলন্ত লাভা। আধার কিছু না বলে আনমনে হেসে কফির মুখে চুমুক দিল। মৃন্ময় আর মীরাকে যেতে দেয়নি। এত বছর পর এলো তাদের বাড়িতে, আর এত সহজে যেতে দিবে? কখনোই না। কেউ একজন বলেছিল কখনো বিয়ে করবে না, কাউকে ভালোবাসবে না, অথচ গিরগিটি তুই তলে তলে বিয়ে করে এখন সংসার করছিস, আবার ভালোবাসিস। আধার মুচকি হেসে ছাদে পাঁচিয়ে হেরান দিয়ে ধীর কণ্ঠে বলল, চেয়েছিলাম তো নিজের অন্ধকার জীবনের সাথে আর কাউকে জড়াবো না, কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমার এই নতুন জীবন শুরুর ক্ষেত্রে দাদাজান রয়েছে। ওই ব্যক্তি এবং উপরওয়ালা আমাকে এই সুন্দর সংসারটা দিয়েছে। দাদাজান যদি জোর করে আমাকে বিয়ে না দিত, তবে আমি হয়তো কখনোই তোর ভাবিকে পেতাম না। আমি ওকে হুট করে ভালোবাসিনি, বরং একটু একটু করে পাগলিটাকে প্রেমে পড়েছি। মৃন্ময় কফি খেতে খেতে এক ভু উঁচিয়ে জিজ্ঞেস করলো, যেমন? তার সামনে ফিরে আকাশে থাকা এক ফালি চাঁদের দিকে তাকিয়ে বলল, আমি সর্বপ্রথম প্রেমে পড়েছি তার কণ্ঠের। ও যখন ভার্সিটিতে শ্যামা পাখির মতো গান গাইতো, তখন এই আধার খান আড়াল থেকে শুনতো এবং অনুভব করত। আমি দ্বিতীয়বারের মতো প্রেমে পড়েছিলাম মেয়েটার পাগলামি, বাচ্চামিতে। বলতে পারিস ওর ঝগড়াঝাঁটি আকাম কুকাম করাটাও আমার ভালো লাগতো। ওই মেয়েটা ছিল একমাত্র আমার ঝগড়া করার সঙ্গী। তৃতীয়বারের মতো প্রেমে পড়েছি বৃষ্টিময় এক রাতে। এই সাদে মেয়েটা গান গাইছিল আর নৃত্য করছিল। ওই রাতে অজান্তে আধার খানের হৃদয় থেকে ছিল অদ্ভুত আমিটা আমার বইয়ের নাচে প্রেমে পড়ি। চতুর্থবারের মতো প্রেমে পড়েছি মেয়েটার আগলে রাখার ধরনে। এমনকি ওর হাতে রান্না খেয়েও আমি মুখ থুবড়ে পড়েছিলাম। মেয়েটার সব কিছু আধার খান প্রেমে পড়েছে। তার প্রতিটা পাগলামি, তেরামি, দুষ্টামি সব কিছুই আমি ভালোবাসি। ওই সহজ সরল মেয়েটা পুরো অস্তিত্ব আধার খান ভালোবাসে। সব শেষে আমি ভয়ানকভাবে প্রেমে পড়েছি আমার অর্ধাঙ্গিনীর, যাকে ছাড়া এক মুহূর্তের জন্য নিজেকে ভাবতেই পারি না। এই আধ পাগল মেয়েটাকে দিন শেষে আমার শান্তির কারণ রে। আলোবিহীন আধার নিঃস্ব, বড্ড নিঃস্ব। একটু থেমে চোখ বুজে পুনরায় আওড়ালো, রিয়েলি আই লাভ ইউ মাই ওয়াইফ, রিয়েলি আই লাভ মাই ওয়াইফ, হার বিউটিফুল স্মাইল অ্যান্ড এভরিথিং ইজ ইউ, রিয়েলি আই লাভ মাই ওয়াইফ, হার বিউটিফুল স্মাইল অ্যান্ড এভরিথিং শি ইজ। চলবে গাইস, গল্পটি কেমন হচ্ছে সবাই জানিয়ে যাবেন। আর পরবর্তী পার্টও কিন্তু এই চ্যানেলে দেবো, বেশি করে দেওয়ার চেষ্টা করবো। তো যারা সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।